দেশবাসীর উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্য জরুরি সতর্ক বার্তা দিয়েছেন। একটি মহল রাজনীতির গতিপথ একদম ফুল 360 ডিগ্রি পরিবর্তন করে দিচ্ছে। সে একটি মহলকে সেনাপ্রধান, বেসিক্যালি আরো অনেক পক্ষ এখানে জড়িত হয়ে আসছে। দর্শক, বাংলাদেশের রাজনীতির গতিপথ বিশ্লেষণে পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সবচেয়ে রেলেভেন্ট পারসন এবং সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। কারণ পিনাকি ভট্টাচার্যের ভিডিওতে পররাষ্ট্র সচিব জয় বাংলা হয়ে যান। পিনাকি ভট্টাচার্যের প্রভাবে, যেটা বাংলাদেশে কেউ কল্পনা করতে পারত না, যে ধানমন্ডি 32 একদম জয় বাংলা করে দিবে, সেটা হয়েছে। এরকম আরো নানান অঘটন পিনাকি ভট্টাচার্যের প্রভাবে হয়েছে। এমনকি বিএনপি যে জয় বাংলা হয়ে যাচ্ছে, এটাও মেইন অবদানটা পিনাকির। এই পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে সেনাপ্রধান নানান গোপন বৈঠকে কথা বলেন। পিনাকিকে কিভাবে ঠেকানো যায় এ বিষয়ে আলাপ আলোচনা হয়। ভারত সরকারের উচ্চ পর্যায়ে পিনাকিকে নিয়ে আলোচনা হয় যে পিনাকিকে কিভাবে ঠেকানো যায়। কারণ এক পিনাকি শুধু বাংলাদেশ না, টোটাল দক্ষিণ এশিয়ায় তোলপাড় তৈরি করে দিচ্ছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। অতএব পিনাকির কোনো সতর্ক বার্তা কেন গুরুত্বপূর্ণ, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখি যে পিনাকি কি সতর্ক বার্তা দিয়েছেন। ফেসবুকে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, দেশবাসী সাবধান। সাবধান বাণী উচ্চারণ করছেন, এটা সতর্ক বার্তা। জেনারেল ওয়াকাররা ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি এটা ব্যাখ্যা করেছি নানানভাবে। বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পাল্টে গেছে। এখন যারা ভালো কথা বলছে তারাও কারো এজেন্ট হয়ে বলছে। যেমন কেউ ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে, তাও কারো এজেন্ট হয়ে বলছে। এটা স্বাভাবিক নয়। তো এখন ইন্ডিয়া যে বাংলাদেশে খেলবে, এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। দেখেন, সেনাপ্রধান এখানে যেটা বলছে, জেনারেল ওয়াকারের কথা বলছেন। জেনারেল ওয়াকারকে যারাই ডিফেন্ড করার চেষ্টা করুক, যাই করুক, দুইটা পয়েন্টে জেনারেল ওয়াকারকে কখনো ডিফেন্ড করা যাবে না। দুইটা উপাদান থাকার কারণ, এক, তিনি আওয়ামী লীগ হাসিনা নিয়োগ দিয়েছেন। তো জেনারেল ওয়াকার এত ভালো হলে তাকে হাসিনা নিয়োগ দিত, বা হাসিনা নিয়োগকৃত লোক এত ভালো, এটা কখনো বাংলাদেশে এস্টাবলিশ করা যাবে না। এক। দ্বিতীয় হচ্ছে, ঠিক আছে, হাসিনা যাওয়ার পরে ভালো হয়ে গেছে, মানলাম, ভালো হতে পারে যে কেউ, কিন্তু হাসিনা যাওয়ার পরে সর্বশেষ প্রকাশ্যে, এমনকি আইএসপিআরে সেকেন্ড আইএসপিআর, যেটা ওই তাসনিম খলিলের নেত্র নিউজ, সেখানে একটা স্টেটমেন্ট দিয়েছে সেনাবাহিনী ওই হাসনাত আবদুল্লাহর সাথে বৈঠকের পর। সেখানে স্পষ্টত সেনাবাহিনী স্বীকার করেছে, সেনাপ্রধানের বরাদ দিয়ে স্বীকার করা হয়েছে যে হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন, বা ইনক্লুসিভ ইলেকশন মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন, এটা সেনাপ্রধান চায়। আওয়ামী লীগকে নির্বাচনে চায়, যদিও এখন আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নির্বাচনে আসার সুযোগ নেই, নিবন্ধন বাতিল হয়ে গেছে, স্থগিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ পালানোর পরও আওয়ামী লীগকে নির্বাচনে চায়। তাহলে সেনাপ্রধান যে ভারতের হয়ে খেলছেন, এটা বুঝতে পিনাকির আর কোনো দলিল দেওয়ার প্রয়োজন নেই, এটা প্রমাণিত। সেনাপ্রধানকে কেউ দায়মুক্তি দিতে পারবে না এই দুইটা ঘটনার পর। আপনি হাসিনার আত্মীয় বা হাসিনার লোক, হাসিনার নিয়োগকৃত, এটা আপনি বাদ দিতে পারতেন যদি আওয়ামী লীগকে নির্বাচনে প্রকাশ্যে, যদি গোপনে চাইতে তাহলে অস্বীকার করতে পারতো না, আমি কখনো বলিনি নির্বাচনে আওয়ামী লীগকে চাই, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা আমার কোনো বিষয় না, অস্বীকার করতে পারতেন। কিন্তু না, স্টেটমেন্ট দিয়ে স্বীকার করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছেন। ইট মিনস দ্যাট এই সেনাপ্রধানকে সন্দেহের চোখে রাখতে হবে, ইটস মাস্ট। আপনি চাইলেও এটা অস্বীকার করতে পারবেন না। একই সাথে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের মুখোমুখি অবস্থান, চট্টগ্রাম বন্দর ইস্যু, মানবিক করিডোর ইস্যু এবং নির্বাচন ইস্যু নিয়ে সেনাপ্রধান যে কঠিন বক্তব্য দিয়েছেন অফিসার্স অ্যাড্রেসে, স্পষ্টত ডক্টর ইউনূসের সাথে বিরোধ। অতএব সেনাপ্রধান যে ইন্ডিয়ার হয়ে খেলতে পারেন, পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্য যে সঠিক হতে পারে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এক, বাংলাদেশ সেনাপ্রধান একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি। তিনি আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পক্ষ প্রায় প্রকাশ্যেই বলেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান নিয়মিত ইন্ডিয়া সেনাপ্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করেন, এটা ইন্ডিয়ার সেনাপ্রধান স্বীকার করেছেন। অতএব এটাও প্রমাণ। সেনাপ্রধান, এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে। ভারতীয় মিডিয়ায় অলকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করে দিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে তিনি এই রাজনীতি করে যাচ্ছেন। এর মানে ওয়াকার সেই পুরনো চিত্র, হাসিনার লোক হিসেবেই থাকছেন, বোঝা যায়। দুই, এর বিপরীত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতি বুঝেন না বা করেন না।
অথবা করতে পারেন না, কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়ছে। এর তিনটি প্রধান কারণ হচ্ছে, ইউনূস রাজনীতি করেন না, এটা ওভার সিম্পলিফিকেশন। ইউনূস একদম যেভাবে সহজ সরল, বা ইউনূস নিজে বলবেন ওইটাই, তার আশেপাশের লোকজন কি নাই? আদর্শ না, রাজনীতি চলছে, রাজনীতি খেলা গভীরভাবে চলছে। আই ডু বিলিভ ইট। প্রথমত, তার সরকার দুর্নীতি মুক্ত। তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশ লুটপাট করে দেউলিয়া করে ফেলা হয়েছে, তিনি শক্ত হাতে বিচার করতে চান। দেখেন, এখানে দুর্নীতি মুক্ত, আমি এর সাথে একমত নই। বিশেষ করে ছাত্র উপদেষ্টা দুর্নীতি করেছে, আমি নিজে জানি, কারণ আমার কাছের ছোট ভাইরা। দ্বিতীয়ত, দেশবাসীর সকল মৌলিক মানবিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শক্ত হাতে শাস্তি দিতে চান। মানে এটা জনপ্রিয়তা বাড়ার কারণ প্রফেসর ইউনূসের। তৃতীয়ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত 53 বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলেছে এবং 15 বছর দীর্ঘ ফেসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশ যেভাবে ভুগিয়েছে, তিনি তাতে ক্ষুব্ধ ক্রুদ্ধ। 3, দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নেই। মানুষ বোঝে কেন আজ অধ্যাপক ইউনূসকে সমর্থন করতে হবে। তাহলে এই ইউনূসকে সরাতে চায় সেনাবাহিনী না, আই রিপিট, সেনা প্রধান। 4, দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই। মানুষ বোঝে কেন আজ অধ্যাপক ইউনূসকে সমর্থন করতে হবে, জোগাতে হবে। অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর 95% সদস্য বুঝে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াতে হবে। কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ও সার্বভৌমত্ব প্রশ্ন। স্বাধীন সত্তা নিয়ে ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আপন দেশের জনগণ স্বার্থ রাষ্ট্র পরিচালনার বিষয়। আর সেই দেশবাসী যখন দাঁড়িয়ে যায়, তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারিয়ে যায়। মানে এখানে একটা বিষয় যে জেনারেল ওয়াকাররা যাই করুক না কেন, সেনাবাহিনী ঠিক লাইনে আছে, অতএব চাইলেও ওয়াকার কিছু করতে পারবে না। আমার এটার একটা ব্যাখ্যা হচ্ছে সেনাবাহিনী টোটালও যদি চায় তারপরে কিছু পারবে না, কারণ জনগণ বাংলাদেশে এমনভাবে ইউনিফাইড, বা রাজপথে জনগণ যে টেস্ট ম্যাচগুলো খেলেছে অতীতে, তাতে কোনো সরকার, কোনো বাহিনী, কেউ জনগণের উপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না। সেই যুগ বাংলাদেশে একদম নেই। হাসিনার মতো প্রতাপশালী সরকার, যেখানে সমস্ত প্রশাসন দলীয়করণ করা হয়েছিল, যেখানে সেনাবাহিনী হাসিনার পক্ষে খেটেছে, গুলি করেছে, আরো নানান বিষয়, সে হাসিনাই পারেনি। আর বাংলাদেশে কতজন সেনাবাহিনী বলেন তো? আর পুলিশ কি জনগণের বিপক্ষে গুলি করবে? আর রাজনৈতিক দলগুলো তখন আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে। এমনকি বিএনপি এখন সেনাপ্রধানের সাথে একসাথে তলে তলে প্রেম করলেও বিএনপিও দিন শেষে এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াবে নিঃসন্দেহে। অতএব কোনো চান্স নেই। 5, গত বুধবার ঢাকার সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস সেনাপ্রধান দেওয়া বক্তব্য বলে গণমাধ্যম সামাজিক মাধ্যমে যা প্রচার হচ্ছে, তা বিশেষ করে 3টে সত্য উদ্ঘাটিত হয়। প্রথমত, ফেসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীরা ছোট্ট গ্রুপটি খুবই বিক্ষুব্ধ হয়ে পড়েছে। কোনো কারণ না থাকার পরও এই ক্ষুব্ধ গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত, হতাশ ও কাতর হয়ে পড়েছে। দ্বিতীয়ত, সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা প্রত্যাবাসন লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা বা প্রোক্লেমেশনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিয়েছে। তৃতীয়ত, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়াকে স্বার্থক অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবেশী এই দেশটির পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশ বিরোধী কার্যক্রম লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তীমূলক জাতীয় সংসদ নির্বাচনের তথ্য হাজির করে প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করছে। জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপি কে তাদের সাথে যুক্ত করতে পেরেছে। লক্ষ্য করলে দেখবেন, একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশ স্বার্থ বিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে লাগাতারভাবে নানান ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে। সেনাপ্রধান ইন্ডিয়া বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠেছে, এটা তারই ইঙ্গিত বা প্রমাণ। এখানে তাহলে পিনাকি ভট্টাচার্যের যে জরুরি বার্তা, সতর্ক বার্তা, তার জিস্ট বা কি পয়েন্টস কি? সেনাপ্রধান, বিএনপি, ইন্ডিয়া, আওয়ামী লীগ মিলে গেছে এবং সেনাপ্রধান যেহেতু ভয়ে আছে, তার ফলে যে কোনো সময় একটা মরণ কামড় দিতে পারে। এর মানে কোনো একটা কু ঘটানোর চেষ্টা করতে পারে। কিন্তু এসেন্স হচ্ছে যে এটা পারবে না। কেন পারবে না? যে সেনাবাহিনী 95% অফিসার সঠিক পথে আছে, সৈনিকরা সঠিক পথে আছে,
এবং এদেশের জনগণ এটা মেনে নিবে না। যত বড়ই শক্তি হোক না কেন, এটা মিয়ানমার না, এটা বাংলাদেশ। সেনাবাহিনীকে শাসন ক্ষমতায় কখনো মানুষ টলারেট করবে না। তো দর্শক, একটি মহলকে যারা রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে চাচ্ছে, ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ, ইন্ডিয়া, কিন্তু সেটা সম্ভব হবে না। মাহফুজকে বাদ দিয়েই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে অভূতপূর্ব জাতীয় ঐক্য কায়েম হলো। ঘটনা ঘটে গেছে দর্শক, এবার ঠিক আছে, এবার লাইন ক্লিয়ার, হিসাব ঠিক আছে। দর্শক, এই ঐক্যের মধ্য দিয়ে সেনাপ্রধানের যে খায়েশ বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দেওয়ার, সে খায়েশ ব্যর্থ হয়েছে, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ ছাত্র জনতার বিপ্লবীদের ঐক্যকে ওয়াকাররা ভয় পায়, ভারত ভয় পায়। হাসিনার মতো এস্টাবলিশমেন্ট পালাতে হয়েছে এই বিপ্লবীদের ফলে। অতএব তারা যদি আবার ঐক্যবদ্ধ হয়, কেন হাসিনার চুনোপুটি আর কি করবে? বাল ছেড়বে, কিচ্ছু করতে পারবে না। দর্শক, ঐক্য হয়েছে, রাতভর উদ্বেগ উৎকণ্ঠায় জাতি অপেক্ষা করেছে, এর মধ্য দিয়ে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, এটা জাস্ট একটা শো, কিন্তু জাতীয় ঐক্য কায়েম হয়েছে এবং সেই ঐক্যে মাহফুজকে বাদ দেওয়া হয়েছে। শিবির ঐক্যের ঘোষণা দিয়েছে, সাদিক কায়েম, ফরহাদ, জাহিদ সবাই ঐক্যের ঘোষণা দিয়েছে, জুলাই স্প্রিটের ঘোষণা ক্লারিফাই করেছে, কিন্তু মাহফুজের উপর নোক্তা দিয়ে রেখেছে মাহফুজ বাদ, এদের ক্ষমা নেই। গাদ্দার হিসাবে আখ্যায়িত করেছে শিবির মাহফুজকে। আর শিবিরের এই অনমনীয়তা, জামাত কিন্তু এটা নিয়ে সিরিয়াস না। শিবির আর জামাত, জুলাই বিপ্লবও জামাত ছিল মুক্তাদি আর শিবির ছিল ইমাম। এখনো মাহফুজ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিবির, নট জামাত। এখানে দর্শক, মাহফুজকে যে বাদ দেওয়া হয়েছে, মাহফুজ ক্ষমা চেয়ে রক্ষা পায়নি। তিনি ক্ষমা চেয়েছিলেন, শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে অনানুষ্ঠানিকভাবে, ইনফরমালি, যে না, তুমি গাদ্দার, তোমাকে ক্ষমা করা হবে না, আমরা ঐক্যবদ্ধ, বাট তুমি বাদ। মাহফুজকে বাদ দিয়ে ঐক্য হয়েছে। এমনকি এখন মজার বিষয়ে এনসিপির লোকজনও বলা শুরু করেছে, না আমরা আগে মাহফুজের সাথে কিন্তু ছিলাম না ভাই, আমরা শিবির, আমি আপনারা, আমরা সবাই এক ভাই, মাহফুজ নাই। এমনকি এই যে আব্দুল হান্নান মাসুদ থেকে শুরু করে হাসনাত, শারজিস, এই ছাত্র নেতাদের অনেকে, আব্দুল কাদের, এরাও অনেকে এখন মাহফুজকে এড়িয়ে চলা শুরু করেছে। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে। এর মানে এই যে মাহফুজকে বাদ দিয়ে জাতীয় ঐক্য, বিপ্লবীদের ঐক্য, এটা শুধু শিবিরের ঘোষণা না, শিবির স্পষ্ট করেছে যে মাহফুজ বাদ। এনসিপিও এটা মেনে নিয়েছে। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, হাসনাত, শারজিস আমির জামাতের সাথে যোগাযোগ করেছে, শিবির সভাপতির সাথে যোগাযোগ করেছে সহযোগিতার জন্য, এবং শিবির ক্লারিফাই করেছে যে এই মাহফুজের মতো বিভাজনকারীদের ফাঁদে, এই মিথ্যাবাদী রাখালের ডাকে আর কেউ সাড়া দিবে না। অতএব মাহফুজকে বাদ দিয়ে, আমি আগেই বলেছিলাম, মাহফুজকে ক্ষমা নয়, বরং মাহফুজকে বাদ দিয়ে ক্ষমা করার আগে পদত্যাগ করতে হবে। ক্ষমা চাইতে হলে আগে পদত্যাগ করে ক্ষমা চাইতে হবে। এটা রাশেদ বলেছে গণ অধিকার পরিষদের, চমৎকার কথা। দর্শক, জুলকারনাইন সায়ের সাদিক কায়েমের ফেসবুক পোস্ট শেয়ার করেছে। তিনি লিখেছেন, একদম শুরু থেকে আমি পরিষ্কারভাবে বলছি যে যদি জুলাইয়ের বিদ্রোহ আমাদের এমন কোন সত্যিকার নেতা উপহার দেয় যে আন্দোলনের মনোবল ধরে রাখে, তাহলে সে হচ্ছে সাদিক কায়েম। আর সাদিক কায়েম ফেসবুকে লিখেছেন, জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এর মানে জুলাইয়ের গাদ্দার মাহফুজ। মাহফুজকে যে সাদিক কায়েম গাদ্দার বলেছেন, এটা তাফসীর করতে মুফাসসির হওয়ার দরকার নেই, এটা যে কেউ বুঝে। এর মানে জুলাইয়ের গাদ্দার মাহফুজ, আরো আছে গাদ্দার, মাহফুজের অনুসারী আছে কিছু চেলা চামচা। অতএব তোমাদের এই মাহফুজের বট ফোর্সের আহ্বানে নয়, শিবির দেশ প্রেম থেকে ঐক্যবদ্ধ। ক্লিয়ার কথা? এই যে ঐক্যের কথা ফুটে উঠেছে, এবং ঐক্যের সাথে এনসিপি বা বিপ্লবীরা সেই সমন্বয় করে একাত্মতা পোষণ করেছে। তারা মাহফুজকে বাদ দিয়েই করেছে, গাদ্দারকে বাদ দিয়েই করেছে। এই সুযোগে আরেকটা মজার ঘটনা ঘটে যাচ্ছে। আমি এনসিপির নেতারা বেশিরভাগই অত্যন্ত ক্লোজ বন্ধু, ছোট ভাই। এনসিপির উপর যে মাহফুজের খবরদারি, অথবা এনসিপি চালাক কার্যত এখনো মাহফুজ।
বা মাহফুজের ভয়ে এতদিন অনেকে কথা বলতে পারেনি, এখন মাহফুজের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে ফোরামে। এই সুযোগে মাহফুজকে এনসিপি থেকে বা এনসিপির যে পাওয়ার স্ট্রাকচার সেখান থেকে মাহফুজকে বাদ দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কেউ ভেবে বসে আছে। মানে মাহফুজ চারদিক থেকে মারা খাচ্ছে। শিবিরের সাথে লাগতে যে এই হাসিনার মতো লোককে পালাতে হয়েছে, শিবির ট্যাগ দিয়ে সেই শিবিরের হাতেই মারটা খেয়েছে হাসিনা। নিষিদ্ধ করেছিল না জামাত শিবিরকে, কিন্তু লাভ হয়েছে হাসিনাই পারেনি। আর কোথাকার কি মাহফুজ, এবার মজা বুঝছে মাহফুজ, কত দানে কত চাল। মাহফুজকে বাদ দিয়ে এখন এনসিপি জামাতের সাথে ঐক্যবদ্ধ। এই মাহফুজদেরকে কোথাও কোনো টলারেট করা হবে না। এই মাহফুজরা যেখানে আছে সেখানে এদেশের জনতা থাকবে না, গাদ্দার ইসলামপন্থীরা থাকবে না, জামাত শিবির থাকবে না, চরমনাই থাকবে না, হেফাজত থাকবে না। হেফাজতের সাথে বেয়াদবি করেছে মাহফুজ, চরমনের সাথে বেয়াদবি করেছে, সবার সাথে বেয়াদবি করেছে। ক্ষমা চেয়েছিল, এরকম বারবার ক্ষমা চাইবে, আবার 2 দিন পর আবার বলবে যে না আবার রাজাকার ঠেঙাই। মানে বিষয়টা কি, মাহফুজের মতো বাটপার এবং ওর যে চেলা চামচা, এদের আদর্শ কি জানেন? বিপদে পড়লে নজরুল সঙ্গীত, আর বিপদ কেটে গেলে রবীন্দ্রসঙ্গীত। এখন মাহফুজরা ওই রাজু ভাস্কর্যে যে আমার সোনার বাংলা গায়ক না, ওয়াকার যদি ক্ষমতা নিতে চায় আমার সোনার বাংলা গাইতে হবে। তো ওরা হচ্ছে এই টাইপের ধান্দাবাজ, যে বিপদে পড়লে নজরুল সঙ্গীত আর বিপদ কেটে গেলে রঠা সঙ্গীত। এরা হচ্ছে জুলাইয়ের গাদ্দার, সাদিক ক্যামেরা স্পষ্ট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, কারণ ফরহাদ যেটা লিখেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। ঢাবি শিবির বর্তমানে কি বলে বা আগামী দিনের রাজনীতির হিসাব নিয়ে গতিপথ কোন দিকে যাবে, ঢাবি শিবিরের উপর নির্ভর করে একটা। ঢাবি শিবির সভাপতি ফরহাদ বলেছেন, জুলাই বারবার ফিরে আসবে, এই জাতি আবারও ঐক্যবদ্ধ হবে। ঠিক একইভাবে গাদ্দারদের পরিণতি ইতিহাসে যেমন ছিল তেমনই থাকবে, অপরিহার্য ও কঠোর। দেশপ্রেম কেবল মুখের বলি নয়, প্রত্যেক নিজ নিজ পরিসরে সততার সঙ্গে জাতীয় স্বার্থ শক্তভাবে ধারণ করলে কেবল দেশপ্রেমের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে। মানে এখানে স্পষ্ট যে এই মাহফুজদের মতো বাটপারদের গাদ্দারদের সাথে ঐক্য নাই, ওরা বাদ, ওদেরকে বাদ দিয়ে ঐক্যের কথা শিবির ক্লারিফাই করেছে। মানুষ শিবিরের প্রতি আশা রাখছে, জাতি একটু হতাশ, তাই এবার আপনারা এগিয়ে আসুন নিজ পরিচয়ে, আবার যে গঠন হবে। এবার শিবির তার পরিচয় লুকিয়ে কৌশলে আন্দোলন করতে হবে না, এবার শিবির নিজ পরিচয় আন্দোলন করবে যদি প্রয়োজন হয়। এবার এখন থেকে শিবির প্রয়োজনে মাঠে থাকবে নিজ পরিচয়। অতএব শিবিরের সাথে 2 নম্বরই করবে, শিবিরের লোকজনকে চাকরিচ্যুত করবে। মাহফুজ চাকরিচ্যুত করেছে, শিবিরের লোকজনকে বিভিন্ন পদ থেকে বাদ দিয়েছে। সবাই ঐক্যবদ্ধ আছে, ফাঁকে ফাঁকে গাদ্দার দাঁড়িয়ে আছে বলেই বিভক্ত মনে হচ্ছে। গাদ্দারদের সরিয়ে দিলে ঐক্য আপনাদের দিশা। এই জন্য আমি বলেছি যে ঐক্যের প্রকৃত শর্ত হচ্ছে এই মাহফুজদেরকে বাদ দেওয়া। জুলাইয়ের স্প্লিটের মূল শর্ত হচ্ছে এই গাদ্দারদেরকে বাদ দেওয়া। মাহফুজদেরকে বাদ না দিলে কোনো ঐক্য হবে না। বাদ দিয়ে হয়েছে যা হয়েছে। তবে এটা হাসনাত সার্জিসটা বুঝে গেছেন। বললাম না যে এখন এনসিপির অনেকে মাহফুজের বিরুদ্ধে কেউ কেউ লিখছেন 2 ছাগলের পদত্যাগ করা উচিত। মাহফুজ ভালো হয়নি, এই যে বলেছিলেন মাহফুজের ক্ষমা গ্রহণযোগ্য না, আমার ব্যাখ্যা শুনেছেন। একজন কমেন্ট করেছেন যে ঐক্য বিনষ্ট করলে কে বা কারা মাহফুজের পোস্টের নিচে, সেখানে উত্তর, ইতিহাস বিচার করবে, আমরা সব ভুলে দেশকে সর্বোচ্চ প্রাধিকার দিলাম। তোমার প্রাধিকার নিয়ে তুমি থাকো, তুমি অ্যাসাইলাম পাও কিনা সেই লাইন দেখো, তুমি রাস্তাঘাটে হাঁটতে পারবে না, তোমার উপদেষ্টাকারী মানুষ ঢুকাই দেবে। বাটপার দর্শক। এখন অনেকে বলছেন যে ওই মাহফুজের পক্ষে তো 71-এর দণ্ড নিয়ে দাঁড়িয়ে গেছেন ফাইয়াজ তায়েব আহমেদরা, মাহফুজা নামের ছোট ভাইরা, গোলাম মর্তজারা। এখন 71 কই গেল? দেশ ও জাতির সাথে বিভাজন মিটিয়ে ফেলতে হবে, হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। হাসনাতের বক্তব্য ক্লিয়ার যে এখানে জামাত শিবির সবাই মিলে আমরা ঐক্য করতে হবে। যাই হোক দর্শক, মাহফুজকে বাদ দিয়ে একটা ঐক্য হলো, এবং এই ঐক্য দেখে ডেফিনেটলি সেনাপ্রধানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল, তিনি ভয়ে পিছু হটেছেন নিশ্চিত।